দেশ প্রত্যাবর্তনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছেন, চিত্রিত করছেন, তিনি অভ্যর্থনা স্থলে বা অভ্যর্থনার যে সমাবেশ কেন্দ্র, সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন, হি হ্যাজ এ প্ল্যান। তার ভাষায়, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ দেশকে ঘিরে, দেশের মানুষকে ঘিরে তার একটা বিশেষ পরিকল্পনা আছে। তাদের একটা, অর্থাৎ আমি ধরে নিচ্ছি তার সহকর্মীদের, সতীর্থদের বা তার দলের একটা বিশেষ পরিকল্পনা আছে। যে টোনে তিনি কথা বলেছেন, তাতে এটা আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি সেই পরিকল্পনা নিঃসন্দেহে দেশের জন্য, জনগণের জন্য কল্যাণকর হবে। অন্তত তিনি বা তারা তা মনে করছেন। তবে পরিকল্পনার কথা আমরা আমাদের অনেক নেতার মুখে এর আগেও শুনেছি এই ধরনের কথাবার্তা, এবং অনেক সময় দেখা গেছে যে তাদের পরিকল্পনার পরি আকাশে উড়ে গেছে আর কল্পনাটা মাটিতে মুখ থুবড়ে পড়েছিল। আমরা বিশ্বাস করতে চাই এরশাদ তারেক রহমানের ক্ষেত্রে, তার পরিকল্পনার ক্ষেত্রে সেটা হবে না। তার এই রাজস্বিককে প্রত্যাবর্তন প্রমাণ করেছে ইতিহাস, সৃষ্টিকর্তা, প্রকৃতি তাকে একটা নির্মম প্রতিশোধ নেবার সুযোগ করে দিয়েছে, নীরবে, নিভৃতে, কাউকে আঘাত না করে। যে হিউমিলিয়েশনের মধ্য দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, যে অত্যাচার নিপীড়ন করে তাকে দেশ ছাড়া করা হয়েছিল, এবং দীর্ঘ 17 বছর তার বিরুদ্ধে যে প্রচারণা চালানো হয়েছে, এবং তার পরিবারের উপর দিয়ে, নিঃসন্দেহে তার সঙ্গে এই এক্সাইলে তার স্ত্রী, কন্যা ছিলেন, দেশের ভেতরে মা জেল খেটেছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, ভাই মারা গেছেন, বাড়ি থেকে তারা উচ্ছেদ হয়েছেন, এবং যে অশ্রাব্য ভাষায় তাকে, তার বাবাকে, তার মাকে নিয়ে কথাবার্তা বলেছেন প্রতিপক্ষ, এমনকি দেশের সরকার প্রধান পর্যন্ত, সেই সব বিষয়ে কোনো কথা না বলে, পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত না করে, জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে যে লক্ষ কোটি মানুষ তাকে অভ্যর্থনা জানাতে পুরা ঢাকা শহর জুড়ে ছিল এবং বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে সারা দেশে দেখেছে, আমি মনে করি এটা সৃষ্টিকর্তার বা প্রকৃতির বা ইতিহাসের তাকে দেয় একটা বড় উপহার, যে তিনি তার প্রতিপক্ষকে দেখাতে পেরে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানুষ চায় এক, আর সৃষ্টিকর্তা ব্যবস্থা করতেন আরেক রকম। অর্থাৎ একটা বড় সম্মান তিনি পেয়েছেন। এখন তার কাজ হচ্ছে সেই সম্মানকে ধরে রাখা, তিনি যা পেলেন সেটার মর্যাদা দেয়া। দু একটা ছোটোখাটো বিষয় আমি বলে রাখি। আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান এয়ারপোর্ট থেকে ঢাকায় আসা পর্যন্ত গত 2-3 দিনের তার কার্যক্রম, লন্ডনে তার বক্তৃতা, ফেরত আসবার আগে, সব কিছুতে একটা ব্যাপক পরিবর্তন, একটা কালচারাল চেঞ্জ তার মধ্যে এসছে। হয়তো এটা আগেও ছিল, আমরা দেখিনি, কিন্তু এখন আমাদের দেখতে হচ্ছে, যেহেতু তিনি দেশের সবচেয়ে বড় দলটির প্রধান ব্যক্তি হয়ে উঠছেন, সম্ভাব্য প্রধানমন্ত্রী অনেকেই বলছেন, সেখানে এই পরিবর্তনটা খুবই বিবেচনার দাবি রাখে। তিনি অন্যকে সম্মান করছেন, শ্রদ্ধা করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে নজর রাখছেন, আচার ব্যবহারে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। বড়দের সম্মান করা, অন্যদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, প্রতিপক্ষকে আঘাত করে, আক্রমণ করে নোংরা ভাষায় কথা না বলা, যেটা তিনি আগেও কখনো তেমন করেছেন বলে আমার মনে পড়ে না। এগুলো একটা বড় পরিবর্তন, এবং আমি আশা করব যে তার অনুসারীরা এবং সবাই এখান থেকে কিছুটা শিক্ষা নেবেন। কিন্তু যেটা ভালো লাগেনি, এটা অবশ্য তার দোষ নয়, তিনি যখন বক্তৃতা করছিলেন তার পেছনে কিছু মানুষ দাঁড়িয়েছিলেন। তাদের কেউ চেনা না, সবাই তাদেরকে চেনেন এমনটা নয়, তাদের নানা পরিচয় রয়েছে, হয়তো গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা আছেন। এই মানুষগুলো পেছনে না থাকলে দেখতে ভালো লাগতো। পরিবর্তনটা যে আরো দৃঢ় হতে যাচ্ছে সেটা বোঝা যেত। বরং সেখানে তার নিরাপত্তা কর্মীরা যদি দাঁড়িয়ে থাকতেন, সেটা তার নিরাপত্তার জন্য ভালো হতো, রাজনৈতিকভাবে একটা অন্য বার্তা
দিত। এখন উনি নেতার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, ওনার পেছনে সে দাঁড়ালেন, সেটা তো আসলে ওনার বোঝার কথা নয়, দেখার কথা নয়, কিন্তু ভবিষ্যতে উনি এই বিষয়ে একটু সতর্ক থাকবেন, এটা আমার ওনার কাছে অনুরোধ থাকলো একজন সাধারণ নাগরিক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। আমরা আগেও দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী বক্তৃতা করছেন, আওয়ামী লীগ সভানেত্রী, তার পেছনেই সাধারণ সম্পাদক হয়তো দলের দাঁড়িয়ে আছেন। এগুলো সম্মানজনক না, না ওই সাধারণ সম্পাদকের জন্যে, না সভানেত্রীর জন্যে বা সভাপতির জন্যে। যাকে তিনি দলের বড় নেতা বানাবেন, কেন্দ্রীয় নেতা বানাবেন, যাদেরকে তিনি ল মেকার করবেন, যাদেরকে তিনি মন্ত্রী বানাবেন, তাদেরকে যেন মানুষ শ্রদ্ধা করতে শেখে, তারাও যেন দাসত্বের রাজনীতিটা না করে, অন্তত প্রকাশ্যে না করে, সেটা তাকে অনেক বড় করবে, অর্থাৎ মিস্টার তারেক রহমানকে বড় করবে, ওইসব নেতাদের পাওয়ার করবে এবং দলের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য সেটা কল্যাণকর হবে। আমি মনে করি এই বিষয়ে তিনি একটু সজাগ সতর্ক থাকবেন। দ্বিতীয় যেটা নিয়ে আমি শঙ্কিত এবং চিন্তিত, সেটা হচ্ছে আমরা এক ধরনের নিষিদ্ধ নিরাপত্তা দেখলাম তার ফেরত আসবার দিন 25শে ডিসেম্বর, কিন্তু তারপরে 26 তারিখ 27 তারিখের যে কর্মসূচি আমি দেখলাম, এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তিনি গেলেন, অন্যান্য যেখানে গেলেন, যেভাবে বা তার বাড়ির আশেপাশে যেভাবে ক্রাউড, এটা স্বাভাবিক, নেতা কর্মীদের উৎসাহ থাকতে পারে, তার প্রতি ভালোবাসার প্রদর্শন থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মিস্টার তারেক রহমানের নিরাপত্তাটা যথেষ্ট শক্তিশালী নয়। এইভাবে যদি তিনি মানুষের মধ্যে, এই যে আমাদের একটা সাধারণভাবে মিছিল মিটিং হলে সবার সামনে যাওয়ার একটা প্রবণতা, লড়াই দেখি, বড় নেতারাই কুনুই দিয়ে একজন আরেকজনকে আঘাত করেন, কোথাও ফুল দিতে গেলে একই রকমের ঘটনা ঘটে, দেখতে এগুলো দৃশ্য এবং হওয়া উচিত নয়। এবং আমি মনে করি মিস্টার তারেক রহমানের নিরাপত্তার জন্যে এই বিষয়টি একেবারেই হতে দেওয়া উচিত নয়। এটা তারেক রহমানের শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন না, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য দরকার। আমাদের এমন কোনো নেতা নেই যিনি গোটা দেশের হাল এই মুহূর্তে ধরতে পারেন। তারেক রহমান ভবিষ্যতে পারবেন কি পারবেন না আমি এই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যে তিনি চেষ্টা করবেন, আন্তরিকতা আছে, এবং সবচেয়ে বড় কথা, আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। মধ্যপন্থার রাজনীতি, সবাইকে এক করা, এই কাজটা তিনি করতে পারেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এক ধরনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কাজ করবার মতো ক্যারিশমেটিক লিডার, ব্যাকগ্রাউন্ড ভালো আছে, একটা বড় রাজনৈতিক দল তার সঙ্গে আছে, ব্যাপক জনসমর্থন আছে, এরকম মানুষ আমাদের দেশে দ্বিতীয়টি তো নেই আর। শুধুমাত্র সেই কারণেই তাকে একটা সুযোগ দেবার জন্যে আমি মনে করি তার নিরাপত্তা আরও আরও শক্তিশালী হওয়া উচিত, আরও কঠোর হওয়া উচিত। যে কোনো উপায় তাকে নিরাপদ রাখতে হবে এবং তার নিরাপত্তা ঝুঁকি দেশের ভেতর থেকেই শুধু নয়, দেশের বাইরে থেকে আছে, কোনো বিশেষ একদিক থেকে নয়, নানা দিক থেকে আছে। কারণ আমাদের মতো একটা দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাখা গেলে অনেক রকমের সুবিধা হয়। আমরা যদি একটু একচোখ আমরা কোনো একটা বিশেষ দেশের দিকে কখনো বা কোনো বিশেষ গোষ্ঠীর দিকে দৃষ্টি তাক করে থাকি, তাদের নিয়ে কথা বলি, কিন্তু আসলে আমাদের এখানে এখন অনেক প্লেয়ার। আমি মনে করি মিস্টার রহমান এই বিষয়ে সজাগ সতর্ক থাকবেন এবং তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা আরও অনেক বেশি সচেতন হবেন। তাকে জনগণকে বিচ্ছিন্ন করে ফেলাও নয়, তিনি জনগণের সঙ্গে সংযোগ করবেন এবং সেটা যে করছেন। আমি প্রথম দিন বলেছিলাম, আমি সম্ভবত তৃতীয় মাত্রায় যখন তার প্রত্যাবর্তন উপলক্ষে বা লাইভ অনুষ্ঠান করছিলাম, আমার ধারাভাষ্যে আমি এটাও বলেছি যে 300 আসনের গণসংযোগটা 25শে ডিসেম্বরই মিস্টার তারেক রহমান অনেকখানি করে ফেলেছেন এবং তিনি নিশ্চয়ই করবেন। তবে তার এই নিরাপত্তা বিষয়টা নির্বাচন পর্যন্ত নিশ্চিত নিরাপত্তা জোরদার করা দরকার। আমরা জানি নির্বাচনের পরে যদি তিনি বিজয়ী হন, তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্র তার জন্য সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে।
এবং জনগণের নেতা হওয়ার জন্য অনেক উপায় আছে, সেটা তিনি করতে পারবেন আমি বিশ্বাস করি। এবং তিনি যেহেতু ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাংগঠনিকভাবে অনেক সক্রিয়, অনেক রকমের সমালোচনার প্রশ্ন থাকতেই পারে। একেবারে যে ভুল ত্রুটি ব্যত্যয় বিচ্যুতি তার মধ্যে ছিল না সেটা বলা যাবে না, কিন্তু কিন্তু সময় তাকে অনেক ম্যাচিউর করেছে। যুক্তরাজ্যে 17 বছর থাকা আমি মনে করি তার ভেতরে অনেক পরিবর্তন এনে দিয়েছে। এবং তার জীবনে আমার ধারণা তার স্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও একটা যথেষ্ট পরিমাণে ইতিবাচক প্রভাব রয়েছে। এবার আসা যাক তার প্ল্যানের কথায়। তিনি যে বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, ফর দ্য কান্ট্রি, সাউন্ডস গুড। রাজনৈতিক নেতা হিসেবে, একটা দল হিসেবে নিশ্চয়ই তারা সেই পরিকল্পনা প্রকাশ করবেন। আবার নট নেসেসারিলি যে সব পরিকল্পনা প্রকাশ করতেই হবে। ভালো কাজ আপনি প্রকাশ না করেও পরিকল্পনা আপনি ভালো কাজটা করতে পারেন, মানুষ সেটাকে সাধুবাদ জানাবে। বাট অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমার কিছু চাওয়া আছে তার কাছে, যদি তিনি দায়িত্ব পান। এবং আমি মনে করি বাংলাদেশের সিংহভাগ মানুষ আমার এই চাওয়ার সঙ্গে একমত হবেন। খুব বেশি কিছু নয়, চাওয়াটা খুবই সামান্য। এবং এই চাওয়াটা আমি ওনাকে নির্ধারণ করে দিতে চাই প্রথম টার্মের জন্য। 5 বছরের মধ্যে তিনি যদি এই কাজটা করতে পারেন, তার পরের 5 বছরের জন্য বা 4 বছরের জন্য তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা সেটা আমি বলতে পারবো না। অনেক সময় জনপ্রিয় নেতারাও নানা কারণে ভালো কাজ করেও জনসমর্থন পান না, কিন্তু ইতিহাসে তাদের নামটা থেকে যায়। যে কারণে আমি বারবার বলছি যে আমাদের এই ভূরাজনৈতিক স্ট্র্যাটেজি, কারণ আমাদের যে লোকেশন, আমাদের যে 18-20 কোটি জনগণ, আমাদের যে পোটেনশিয়াল, তারুণ্যের যে শক্তি, আমরা আর দর্শক থাকতে চাই না। আমরা এই অঞ্চলে প্লেয়ার হিসেবে খেলতে চাই। আমরা গ্লোবাল প্ল্যাটফর্মে আমাদের জায়গায় করে নিতে চাই। আমি মনে করি এটা তারেক রহমান সেই কাজটা করবেন। তিনি বিএনপির নেতা নিঃসন্দেহে, কিন্তু তিনি বিএনপির নেতা থাকবেন না, তিনি বাংলাদেশের নেতা হয়ে উঠবেন। এবং বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তিনি এই অঞ্চলে তার বাবার মতো সক্রিয় ভূমিকা পালন করবার চেষ্টা করবেন। এবং গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতেও তিনি বৈশ্বিক পরিসর, আমরা দেশ ছোট, অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী নই, কিন্তু আমরা একটা সক্রিয়, আমাদেরকে যেন সবাই সম্মান করে, মর্যাদা দেয়, সেরকম একটা জায়গায় তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেখানে আমার চাওয়া কি, আমাদের কি চাওয়া, তিনি কি করতে পারেন? প্রথমত তার কাছ থেকে আমরা এমন একটা দেশ চাই, যেই দেশে তিনি খানিকটা উল্লেখও করেছেন সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, সবাই নিরাপদ বোধ করবেন। নারী পুরুষ নিরাপদ বোধ করবেন, যে কোনো বিশ্বাসের মানুষ। আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই। তিনি আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করবার চেষ্টা করবেন। এবং এর জন্যে, এবং আমাদের যে সামুদ্রিক অঞ্চলে যে আমাদের সীমান্ত মানে সীমান্ত রেখা বা আমাদের যে অধিকার, সেটার নিরাপত্তা নিশ্চিত করবেন। এবং এর জন্যে যতটা দরকার আমাদের সশস্ত্র বাহিনীকে, 3 বাহিনীকে শক্তিশালী করবার কাজটা করবেন এবং তাদেরকে প্রফেশনালি কাজ করতে দেবেন। তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না, এবং কোনোভাবে তারাও যেন রাজনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত না হয় সেই বিষয়ে সজাগ, সতর্ক, এবং সেভাবে তাদেরকে প্রফেশনালি তৈরি করা হবে। এটা আমাদের দেশের জন্য এটা তো জরুরি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের বর্ডার গার্ডস, তাদেরকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দেবেন, প্রথম কথা। এবং তাদের একটা মোটিভেশন তৈরি করা যে তারা দেশের জন্য, জনগণের জন্য, তারা কোনো বিশেষ দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়। এটা আমার তার কাছে চাওয়া। এই কাজটা তিনি করবেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবার বিষয়টা নিশ্চিত করবেন। মানুষ যদি বিচার পায় এবং সেই বিচার যদি নিরপেক্ষ হয়,
আরো বিশেষভাবে বললে দল নিরপেক্ষ হয়, সেই দেশে সবই থাকে। সেই দেশে গণতন্ত্র থাকে, বৈষম্য কমে, সামাজিক ন্যায় বিচার থাকে, মানবিক মর্যাদা থাকে, সবই থাকে। আইনের শাসন প্রতিষ্ঠা করবার দিকে তিনি মনোযোগ দেবেন। আমি তার কাছে চাইব একটা পরিচ্ছন্ন বাংলাদেশ। এই যে নোংরা জিনিস আমরা দেখি, যেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে তার আচরণে প্রকাশিত হয়েছে, যে তিনি ক্লিননেসের উপরে জোর দিচ্ছেন, তার দলীয় নেতাকর্মীদেরও আমরা সেটা দেখলাম, তারা স্মৃতিসৌধ সহ নানা জায়গায় 300 ফিটে সেটা করেছেন। মানুষের মধ্যে এই সচেতনতাটা তৈরি করবেন। একটা হচ্ছে আমাদের পাবলিক প্লেসগুলোর পরিচ্ছন্নতা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা ডিসিপ্লিন ফিরিয়ে আনা সমাজে, রাষ্ট্রে। আরেকটা হচ্ছে সভ্যতার যে সংকট তৈরি হচ্ছে, এই যে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাই এই যে ঘৃণা ছড়ানোর যে রাজনীতি, প্রতিশোধের যে রাজনীতি, প্রতিহিংসার যে রাজনীতি, সেটা তিনি কমিয়ে ফেলবার চেষ্টা করবেন, যতটা সম্ভব মিনিমাইজ করবেন। এবং আমি বিশ্বাস করি তিনি যদি করেন, তার চারপাশে যদি সেটা তিনি এনশিওর করেন, বাকিটা এমনি হবে। আমরা 54 বছরে অনেক বিরোধ বিভাজন করেছি। আমি জানি তারেক রহমানের উপরে, তার বাবা মাকে কেন্দ্র করে অনেক রকমের অশালীন অশ্রাব্য কথাবার্তা হয়েছে, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আবার তাদের বিরুদ্ধে হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেই অভিযোগ আছে, কিন্তু এই চর্চায় আমরা আর থাকতে চাই না। আমরা এখান থেকে নতুনভাবে শুরু করতে চাই। সো এক ধরনের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে, নিশ্চয়ই প্রত্যেকটা দল আলাদা আলাদা থাকবে, তারা বিতর্ক করবে, তাদের আলাদা আলাদা কর্মসূচি থাকবে, সেগুলো নিয়ে মানুষের সামনে যাবে, অর্থনৈতিক কর্মসূচি, কূটনৈতিক বিষয় আসে, এগুলো নিয়ে বিতর্ক করবে। মানুষ তাদেরকে 5 বছর পরপর ভোট দেবে, কাউকে সমর্থন করবে, কাউকে ক্ষমতায় বসাবে, কাউকে বিরোধী দলে রাখবে। কিন্তু এই যে হানাহানির যে রাজনীতি, প্রতিহিংসার যে রাজনীতি, সেটা একেবারেই তিনি শেষ করবার চেষ্টা করবেন। নতুন করে যাত্রা সবাইকে কেন্দ্র করে, 71 থেকে শুরু করে, 71-এর যে ক্ষত সেখান থেকে শুরু করে, নানা সময়ে যে শাসক গোষ্ঠী আমাদের ভেতরে যে রাজনৈতিক ক্ষত, অর্থনৈতিক ক্ষত তৈরি করেছেন, সবাইকে আরেকবার সুযোগ দেবার তিনি তৈরি করবেন, চেষ্টা করবেন। আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলবার চেষ্টা করবেন। বাংলাদেশে বেসিক্যালি সশস্ত্র বাহিনী ছাড়া বিতর্কহীন কোনো প্রতিষ্ঠান নেই। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবার এমন একটা ব্যবস্থা তিনি গড়ে দেবেন, যেখানে কাউকে কোনো তদবির করতে না হয়, কাউকে যেন কারো কাছে যেতে না হয়। সিস্টেম আসলে মানুষের কাজগুলো করে দেবে। এগুলো করতে খুব বেশি সময়ের দরকার নেই। বিহেভিয়ারাল প্যাটার্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাঙালির আমাদের মধ্যে ডিসিপ্লিন কম, এবং এগুলো অনেক সময় লাগে। কিন্তু একটা স্টাডিতেই আমি দেখেছিলাম যে একটা মানুষের যে কোনো অভ্যাস পরিবর্তন করতে 66 দিনের মতো সময় লাগে, 66 ডেজ। কাজেই 5 বছর অনেক সময়। জাতিগতভাবে এই চেষ্টাটা যদি তিনি করেন, উদ্যোগটা যদি তিনি নেন, আমি মনে করি যে তিনি সফল হতে পারবেন। রাজনীতিটা তাকে মধ্যপন্থা রাজনীতি করতে হবে, কারণ এখানে যে সেন্টার লেফট গ্রুপ সেটা এখন অনুপস্থিত। নিশ্চয়ই তারা সামনে আস্তে আস্তে সক্রিয় হবে। সেন্টার রাইট বিএনপি সবসময় কম বেশি ছিল, আর সেই ধারাটাকেও ধরে রাখতে হবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়। কিন্তু কোনোভাবেই ফার লেফট বা ফার রাইট, এক্সট্রিমিস্ট রাইট, এক্সট্রিমিস্ট লেফটদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না রাজনীতি। তারা তাদের মত প্রকাশ করতে পারবে, কিন্তু তারা যদি কোনোভাবেই উগ্রতা প্রদর্শন করে, সহিংসতার পথ বেছে নেয়, তাদেরকে নিবৃত্ত করবার চেষ্টা করতে হবে। এরপরে তাকে যেটা করতে হবে আমার কাছে মনে হয়, আমি যেহেতু বারবার বলছি যে আন্তর্জাতিক পরিসরে আমাদের একটা জায়গায় করে নিতে হবে, এবং সেটা তিনি করতে পারেন আমি বিশ্বাস করি। তিনি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে চলবেন। কারোর সঙ্গে বৈরিতা করার দরকার নেই, কিন্তু ওই যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা না, ওই নীতিতে চলবে না। আমার ভ্যালুস, আমার নর্মস, আমার অর্থনৈতিক স্বার্থ, আমার নিরাপত্তার ইস্যু,
এগুলো বজায় রাখবার জন্য বিশ্ব এখন নানা ভাগে বিভক্ত, সবার সঙ্গে আমরা ব্যালেন্স করে চলব, কিন্তু কোথাও না কোথাও আমার টিকে থাকবার জন্য, আমার ভবিষ্যতের স্বার্থে কোনো না কোনো শক্তির সঙ্গে হয়তো আমাদের একটু বেশি ক্লোজ থাকতে হবে। শুধুমাত্র ভারসাম্য বজায় রাখতে গিয়ে আমরা যেন আমাদের দেশটাকে ভালনারেবল না করে তুলি, সেটা তিনি ঠিক করবেন। এবং আমি মনে করি যে এই জায়গায় তাকে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। তার পার্সোনাল যে টিম স্টাফরা যেন স্টাফই থাকে, তিনি তাদের মায়া করুন, ভালোবাসুন, তিনি তাদেরকে সুযোগ সুবিধা দেন, আউট অফ দ্য ওয়ে অবশ্যই নয়, ন্যায্যভাবে, কিন্তু কোনো রাজনৈতিক প্রক্রিয়া যেন তারা যুক্ত না হয়। যুক্ত হলে সেটা সমস্যা বাড়িয়ে তুলবে। রাজনীতিবিদরা যেন রাজনীতিবিদ হয়ে ওঠেন, ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা করতে পারেন, অর্থনীতির ভবিষ্যৎ স্বার্থে ব্যবসায়ীরা দলকে সমর্থন করতে পারেন, সহায়তা দিতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু তারা যেন ব্যবসায় যেন, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড শুধু ইলেকশনের ক্ষেত্রে বললে হবে না, লেভেল প্লেইং ফিল্ড সুযোগ সুবিধা পাবার ক্ষেত্রে, ব্যবসা পাবার ক্ষেত্রে যেন সেই সমতাটা থাকে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটা তাকে করতে হবে, নিশ্চিত যদি তিনি করতে পারেন ভবিষ্যতে 5 বছর পরে তিনি বিজয়ী হন বা না হন, আমি জানি না, আমি ধরে নিচ্ছি যে তিনি এই নির্বাচনে বিজয়ী হবেন। যখনই নির্বাচন হয় ফেব্রুয়ারিতে হলে ভালো, আমার কাছে এখনো যথেষ্ট সংশয় আছে, কিন্তু নির্বাচন তো হতেই হবে। প্রতি 5 বছর বা 4 বছর সংবিধানে যেটা নির্ধারণ করবে, সেই নির্বাচনটা যেন একটা নির্বাচিত সরকারের অধীনে অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আমার বিবেচনায় তত্ত্বাবধায়ক সরকারের বিধান থাকাই ভালো, তার অধীনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন যেন হয়। ইলেকশনকে যেন কেউ কোনোদিন ম্যানিপুলেট করবার চেষ্টা না করে, সেরকম একটা সংস্কৃতি, সেরকম একটা ব্যবস্থা তিনি নিশ্চিত করবেন। গণমাধ্যমের ব্যাপারে যত সমালোচনা করুক কিচ্ছু যায় আসে না, যত সমালোচনা অবাধ করে দেওয়া ভালো আমি মনে করি। অবশ্যই সেগুলো যেন গণমাধ্যম হয়, মূলধারার গণমাধ্যমের কথা বলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ওইভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, করার দরকারও নাই। মানুষকে যে যার কালচারাল স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী কথা বলে কিচ্ছু যায় আসে না। সামাজিক যোগাযোগ মাধ্যম বেসিক্যালি একটা নয়েজ তৈরির জায়গা, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াকে আপনি একেবারে অবাধ স্বাধীন করে দেন। আপনার দলের কোনো পত্রিকা দরকার নেই, আপনার দলের কোনো সাংবাদিক দরকার নেই। এটা একটা মুক্ত বাজার অর্থনীতি। পত্রিকা, টেলিভিশন এগুলো বাণিজ্যটা তাদের ভালো হবে যদি তাদের উপরে কোনো নিয়ন্ত্রণ, নিপীড়ন, নির্যাতন, কোনো কালো আইন না থাকে। এবং তখন তার ভোক্তারা, ওই টেলিভিশন চ্যানেল, পত্রিকার, তারাই আসলে তাদের ব্যবসাটা নির্ধারণ করবে। তারা ভালো খবর দিলে, ভালো বিশ্লেষণ দিলে মানুষ এটা গ্রহণ করবে, নইলে করবে না। নিশ্চয়ই তার ক্যাবিনেট, সংসদ তার দলের লোক দিয়ে হবে, টেকনোক্রেটও তিনি নিতে পারেন, কিন্তু আমি মনে করি মিস্টার তারেক রহমানের উচিত হবে প্রত্যেকটা মন্ত্রণালয় কেন্দ্রিক একটা এক্সপার্ট প্যানেল, এবং এর জন্য তাদেরকে বেতন দিতে হবে না। এমনকি তারা যদি তার ভিন্ন মতেরও হয়, ভিন্ন দলেরও হয়, সমর্থক হয়, এরকম মন্ত্রণালয় ধরে ধরে একটা এক্সপার্ট প্যানেল করা, এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী যেন নিয়মিত পরামর্শ করেন, মাসে একবার বা 3 মাসে একবার, 2 মাসে একবার, এবং তিনি তাদের সঙ্গে 3 মাসে 6 মাসে পারলে প্রতি মাসে কিছুক্ষণ সময় কাটাবেন, কথা বলবেন। এটা তাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে বলে আমার ধারণা। আর শেষ কথা, মানুষের কথা শুনবার চেষ্টা করবেন অবশ্যই, মানুষ যা চায় সেটা অবশ্যই করবেন, কিন্তু নেতা শুধু জনতার কথা যদি শোনে, জনতার পালস আপনি বুঝবেন, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা, আবেগ সবসময় র্যাশনাল থাকে না। নেতার কাজ হচ্ছে জনগণেরটা যেমন নেয়া, জনগণকে পরিচালিতও করা, লিড করা। হয়তো আপনি যেটা মনে করছেন ভালো, এবং আপনি যদি স্থির সিদ্ধান্ত থাকে এটাই ভালো, এটা দেশের জন্য ভালো, এবং আপনার জন্য সেখানে মোহ না থাকে, স্বার্থ না থাকে, তাহলে অনেক সময় সেটা একটু করবার ক্ষেত্রে দৃঢ় হতে হয়। জনগণ সাময়িকভাবে পছন্দ নাও করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা জনগণের জন্য কল্যাণকর। আমরা বাচ্চাদের ক্ষেত্রে, আমরা আমাদের পরিবারে আমাদের বাচ্চাদেরকে যেভাবে লালন পালন করি, বাচ্চারা যা চায় আমরা কি সবসময় সেটা দেই? করি না।
করা উচিত নয়, এটা যেন নেতা হিসেবে তিনি মনে থাকেন। আলোচনাটা শেষ করে আনি আর কিছু চাওয়া, খুব সামান্য। আমি জানি এই বিষয়ে তার বেশ কিছু পরিকল্পনা আছে, মোটা দাগে স্ট্রাকচারাল বিষয়গুলো আমি বলবার চেষ্টা করলাম, ঠিকঠাক মতো যেন হয়। অ্যাকাউন্টেবিলিটি এগুলো তিনি নিশ্চিত করবার চেষ্টা করবেন। করাপশন রন্ধ্রে রন্ধ্রে আমাদের প্রত্যেকের মধ্যে, নানা অর্থনৈতিক করাপশনই শুধু করাপশন নয়, এর জন্য সিস্টেম দায়ী, ব্যবস্থা দায়ী। করাপশনটা যতখানি মিনিমাইজ করা যায় সেটা তিনি চেষ্টা করবেন আমি বিশ্বাস করি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবিক করে তোলবার চেষ্টা করবেন। আর শেষ যেটা চাওয়া 3টে জায়গায় তিনি মনোযোগ দেবেন আমি আশা করি। তার আগে একটু বলে রাখা ভালো যে আমাদের ইতিহাস, ঐতিহ্য এগুলো যেন আমরা হারিয়ে না ফেলি। এই বিষয়ের কারণে এটা মুছে ফেলবার একটা চেষ্টা গত 1-1.5 বছর ধরে চলছে, সেটা যেন আমরা ধরে রাখি। আবার আমরা যেন ওর মধ্যেই আটকে না থেকে আমরা যেন একটা আন্তর্জাতিকও হয়ে উঠি। আমাদের তরুণ জনশক্তির দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া দরকার, আমাদের ভাষা জ্ঞান বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া দরকার। আমরা বাঙালি, বাংলাদেশি, বাংলায় কথা বলি, মায়ের ভাষা বাংলা। আমরা সবাই কিন্তু ভালো বাংলাও বলতে পারি না, আমরা ভালো বাংলা লিখতেও পারি না। এই জায়গায় যেমন মনোযোগ দেওয়া দরকার, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিটা যত বেশি আমাদের ছেলেমেয়েরা রপ্ত করবে, পৃথিবীতে আমরা তত বেশি শক্তিশালী হব। শুধু তাই নয়, যদি সম্ভব হয় আমি মনে করি এর বাইরেও আমাদের বাচ্চাদেরকে সম্ভব হলে আরও বেশ কিছু ভাষায়, যদি তারা চায়, সামর্থ্য থাকে, ভাষা জ্ঞান দেওয়ার চেষ্টা করা। আরবিক হতে পারে, স্প্যানিশ হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, জাপানিজ হতে পারে, কোরিয়ান ভাষা হতে পারে, যেগুলোর সঙ্গে আমাদের অর্থনৈতিক স্বার্থ সম্পৃক্ততা আছে। খেলাধুলা, সাংস্কৃতিক বিষয় এগুলো অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, যেটা আমাদের মানসিক স্বাস্থ্য গঠনের সহায়তা করবে বলে আমি মনে করি। এগুলো মনে হতে পারে অনেক বড় কাজ, কিন্তু বড় কাজ নয়। যদি আন্তরিকতা থাকে, নিষ্ঠা থাকে, এই কাজগুলো করা দরকার। ভ্যালুজের উপরে অনেক বেশি। ধর্ম নিয়ে কচকচানির দরকার নেই, কিন্তু ধর্মীয় মূল্যবোধ, ধর্মের প্রতি শ্রদ্ধা, ধর্ম আসলে যেটা বলে যার যার ধর্ম পালন করতে দেয়া, এবং আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, ইসলাম একটা শান্তির ধর্ম, এবং ইসলামের যে মর্মবাণী সেগুলো আসলে চর্চা করতে দেওয়া উচিত না সেগুলো। কারণ ধর্মের নামে ধর্মের অনেক অপব্যাখ্যা করে আসলে সমাজে বিভ্রান্তি ছড়ানো হয়, অন্য ধর্মের মানুষকে ছোট করা হয়, এমনকি নিজ ধর্মের মানুষকেও অনেক সময় অবদমিত করে রাখা হয়। জ্ঞান বিজ্ঞানকে যতখানি প্রসারিত করা সম্ভব সেটা করবার দিকে মনোযোগ দেওয়া উচিত। এবং কোর 3টে জায়গা আসলে ঠিক করা দরকার। এক হচ্ছে শিক্ষা। আমি মনে করি অনেক বিষয় মনোযোগ দেওয়ার দরকার নেই, যেগুলো বললাম এগুলো স্বাভাবিক ক্রিয়াকর্মের অংশ। আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি দরকার, সংখ্যায় নয়, গুণগত দিক, গুণগত মানটা উন্নয়নে যোগাতে হবে, একদম প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত। সেকেন্ড, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠেলে সাজানো দরকার। এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমি জানি আমাদের প্রচুর ভালো চিকিৎসক আছে, ভালো হসপিটাল আছে, কিন্তু কোথায় কোথায় যেন এক ধরনের গলদ আছে, যে কারণে মানুষ আস্থা রাখতে পারে না। কোনো কিছুর উপরেই আমাদের আস্থা নেই, আস্থার সংকট জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি থেকে শুরু করে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ঠেলে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা করা দরকার। অনেক ভালো চিকিৎসক আছে, অনেকে মনে করে না একটু সর্দি কাশি হলো বিদেশে যান, যাওয়ার দরকার নেই। আমি দেখি আমাদের এখানেই ভালো চিকিৎসা সম্ভব, কিন্তু একটু গভর্নেন্সটা শক্তিশালী করা, একটু গোছানো, সেটা দরকার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কর্মসংস্থান, প্রচুর কর্মসংস্থান তৈরি করতে হবে, প্রচুর কর্মসংস্থান। আমাদের তরুণ বেকারের সংখ্যা, শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, এবং কর্মসংস্থান তৈরি করবার জন্য ইনভেস্টমেন্ট দরকার, লোকাল অ্যান্ড ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দরকার। এবং মানুষের যদি আয় থাকে, অর্থনীতি সচল হয়, গতিশীল হয়, প্রবৃদ্ধি বাড়ে, বিনিয়োগ হলে কর্মসংস্থান হয়, কর্মসংস্থান বিনিয়োগ হলে প্রবৃদ্ধি বাড়ে, এবং প্রবৃদ্ধি একটা প্রপার ডিস্ট্রিবিউশন সেটা যেন থাকে। এবং এই কাজগুলো যদি করা যায়, এবং কর্মসংস্থানটা দেশের ভেতরে দেশের বাইরে যাক, যত মানুষ পারুক দেশের বাইরে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু বিদেশে যারা যাচ্ছেন
তাদের সঙ্গে দেশের যেন একটা সংযোগ তৈরি হয়, এবং সেই সংযোগটা তৈরি করে দেবার দায়িত্বটাও কিন্তু রাষ্ট্রের। এই যে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচুর জ্ঞানী গুণী মানুষ আছেন, শিক্ষকরা আছেন, আমরা যদি তাদেরকে, অনেকে পয়সাও চান না, অনেককে হয়তো একটা টিকিট দিলেই হবে, অনেক হয়তো কিছু সামান্য টাকা দিলে তারা মাঝে মাঝে এখানে এসে পড়াতে পারেন। নানা পেশার মানুষ আছেন, তাদেরকে আমরা তাদের ওইসব দেশে ছুটির সময় আমরা তাদের কাজে লাগাতে পারি। এটা একটা পরিকল্পিত। আর যত মানুষ বিদেশে যায়, আর তার সঙ্গে যদি দেশের একটা অর্থনৈতিক টাইজ, অর্থনৈতিক সম্পর্ক, এটাই সবচেয়ে সম্পর্কের একটা বড় ভিত্তি, সেটা যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে মানুষ বিদেশে যাক, দেশের সঙ্গে সম্পর্ক থাকুক, সেটা একটা ভালো দিক। অনেকে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে বছরের পর বছর থাকেন, তিনি তার ওই নিজ জেলা নোয়াখালী, কুমিল্লা, বরিশালের বাইরে যেতে পারেন না, বাংলাদেশের বাইরে যেতে পারেন না, ওখানে গিয়েও বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত করেন, কোনো দরকার নেই। আমার মনে হয় এইসব বিষয়ে উৎসাহিত না করাই ভালো। বরং তারা যদি ওখানে মেইন স্ট্রিম পলিটিক্সে ঢুকতে পারে, ওইখানে সে সম্মানিত হবে, ওই দেশকে সে উপকৃত করবে যে দেশের নাগরিকত্ব সে গ্রহণ করেছে, এবং সে বাংলাদেশের জন্য ভালো কাজ করতে হবে। সো এইসব বিষয়গুলোতে আমি মনে করি মিস্টার তারেক রহমান নজর দেবেন, এবং তিনি যদি এই ছোট ছোট কাজগুলো করতে পারেন, দেশের জন্য কল্যাণ হবে, দেশ পৃথিবী জুড়ে সম্মান পাবে, তিনি বড় নেতা হয়ে উঠবেন, তিনি একজন রাষ্ট্রনায়ক হতে পারেন, যেহেতু তার বয়স খুব বেশি নয়, এখনো যথেষ্ট সময় আছে একটা দেশকে ঠিকঠাক করবার মতো, এবং তার যে অতীত, মা বাবা দুজনই দেশ চালিয়েছেন, সেই স্মৃতি, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে তিনি সবার নেতা হয়ে উঠুন, দেশের নেতা হয়ে উঠুন, এবং এই অঞ্চলের এবং বিশ্ব পরিসরও একটা ভালো জায়গা করে নিন। এটাই আমাদের তার কাছে প্রত্যাশা এবং চাওয়া। পারবেন কি পারবেন না, পুরোটাই নির্ভর করবে তার উপরে। তার প্রতি যে শুভেচ্ছা, সহানুভূতি, ভালোবাসা, আকাঙ্ক্ষা মানুষের আছে, সেটা যতক্ষণ পর্যন্ত তিনি ইতিবাচক ধারায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত হয়তো মানুষ থাকবে। সময় যত গড়াবে, তার পারফরমেন্স যদি ঠিকঠাক মতো না হয়, তিনি যদি পারফর্ম করতে না পারেন, ডেলিভার করতে না পারেন, মানুষের এই সহযোগিতা, সমর্থন, ভালোবাসা কমতে শুরু করবে, এবং তার জন্যে ঝামেলা, জটিলতা ভালো কাজ করবার জন্যে হয়তো আরো সমস্যা সংকুল হয়ে উঠবে। এমনকি এই যে আমি এত কথা বললাম, আমিও হয়তো তার উপরে নজর রাখবো, আমার মতো অনেকেই রাখবেন, এবং আমরাও সমালোচনা মুখর হয়ে উঠবো। তার জন্য আমাদের শুভ কামনা, কিন্তু তাকে মাথায় রাখতে হবে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা মাস তার জন্য গুরুত্বপূর্ণ। তিনি নেতা, তিনি বড় হয়ে উঠছেন, অনেক বড় হয়েছেন, আরো বড় হয়ে উঠবেন, কিন্তু মানুষ যত বড় হয়, মানুষ যত উপরে ওঠে, তাকে যেমন ডাউন টু আর্থ হতে হয়, এবং এটাও মাথায় রাখতে হবে তিনি কিন্তু একা থাকেন, একা হয়ে যান, এবং তাকে উপর থেকে সবটা দেখতে হয়, সবাইকে ধারণ করতে হয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।